শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। আচ্ছা, অ্যাস্ট্রোলজার পায়েল যিনি রয়েছেন, আপনি কি নতুন জয়েন করেছেন আজ থেকে? হ্যাঁ স্যার, আজ থেকে নতুন জয়েন করেছি। আপনি কি এর আগে আমাদের অ্যাস্ট্রোলজারের মানে আর্যভট্ট ফাউন্ডেশনের বেসিক বা ডিগ্রি ক্লাসে ছিলেন? না, আমি আর্যভট্ট ফাউন্ডেশনের ক্লাসে ছিলাম না, আমি এমনি অন্য ভেদিক বিদ্যা থেকে। অন্য ইনস্টিটিউট বৈদিক বিদ্যা থেকে করেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ যেটা ওদের অনলাইন ক্লাস হতো। হ্যাঁ, আচ্ছা, ওটা হিন্দিতে হতো। ওদের হিন্দিতে হতো, ইংলিশে হতো, হ্যাঁ এখন বাংলাতেও শুরু করেছে, ঠিক ঠিক। ইদানিং বাংলা স্টার্ট করে। যাই হোক, আমাদের নমস্কার। আচ্ছা, যাই হোক, আপনাদের ক্লাস এবার শুরু করছি। এর আগে আপনাদের বিএ অবধি করা হয়েছিল। তো কোনো প্রশ্ন সেখান থেকে কি কিছু রয়েছে? বিয়ে কিভাবে হয় এগুলো আমরা যৎসামান্য করেছিলাম, আমরা আরো ডিটেলে যাব। কোনো প্রশ্ন সেখান থেকে আছে? নাহলে আজকে পরের কুণ্ডলিতে আমরা প্রবেশ করছি।
কোনো প্রশ্ন নেই, তাই তো? ওকে। তিরিশ বারো 1988। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কারো কোনো ঝামেলা নেই। আচ্ছা, একটা ডেট অফ বার্থ বলছি, 30/12/1988। 30/12/1988। টাইম কটা আছে? 11:35 PM। 11:35। 11:35 PM। আচ্ছা, কোথায় প্লেসটা? কলকাতা। কলকাতা। আচ্ছা দেখুন, আপনারা হয়তো কুণ্ডলিটাকে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো সরাসরি কুণ্ডলিটাকে দেখতে পাচ্ছেন। না। দেখতে পাচ্ছেন তো? তাহলে সুতরাং এই কুণ্ডলী থেকে অল্প একটু সময় দিচ্ছি। এনার বিয়ে হয়েছে কি হয়নি, বা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে কিনা জন্মছক থেকে একটু বলুন। ওই মাঙ্গলিক দোষের কথাটা বাদ রেখে বলবেন, ওটা আমরা একটা কমন কথা আমরা জানি, মাঙ্গলিক দোষে এরকম হয় সেই হয়। ওই পার্টটা ছেড়ে বলতে হবে আর কি কানেকশন আছে না আছে, যাতে ভালো হবে খারাপ হবে এইগুলোকে তুলে ধরতে হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি কোথায়? হ্যাঁ, 1 2 3 4 5 তো। হঠাৎ করে সবাইকে ছেড়ে বৃহস্পতিকে কেন?
এত দুঃখ আমি কোথায় রাখি? আর কেউ কিছু বলুন। স্যার সপ্তমপতি বুধ দশ দশমে। দশম নয়, ওটা একাদশ। একাদশে বসে আছে। হ্যাঁ। তারপর তারপর তো তাহলে সপ্তমপতির সাথে যে একাদশের কানেকশনের। সুন্দর করে বলুন, সাজিয়ে গুজিয়ে, বা মোটামুটি কিছু একটা বলুন। এটা বোঝা যাচ্ছে না কানেকশনটা কি হলো না হলো না, কিছু তো একটা বলতে হবে না। শুধু কানেকশন বললে তো বোঝা যাচ্ছে না, কথাটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। আর কেউ কিছু বলবেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আমি একবার ট্রাই করব। হ্যাঁ, আপনি আসবেন পিয়ালি দিয়ে, আমি আসছি আপনার কাছে। সুবর্ণবাবু বলুন, আগে যেহেতু বলেছেন তাই। বলছি স্যার, এটা তো বিয়ে হবে, কারণ সপ্তমপতি বুধ তো একাদশে বসে আছে। হুম। তাহলে স্যার এটা তো বিয়ে হওয়ার জন্য বলছে, মানে বিয়ে হবে এটা। আচ্ছা, আর কোনো বক্তব্য? আর স্যার বৃহস্পতির নবম দৃষ্টি বুধের ওপর পড়ছে, আর ঠিক, এটাও তো স্যার বিয়ের জন্য। ঠিক। আর সপ্তম অধিপতি যেখানে বসে আছে তার অধিপতি শনি নবমে বসে আছে, দশমে বসে আছে, সেটা স্যার একটা খারাপ। দশম না ভাবটার না না, জন্য। এই পার্টটা আমরা দেখবো না। আমাদের যদি রাউন্ড ওয়ান ডে মিটে যায়, রাউন্ড ওয়ানে যদি আমাদের মিটে যায়, আমরা রাউন্ড টু তে যাবো না। তাহলে স্যার রাউন্ড ওয়ানে তো মিলে যাচ্ছে, একাদশের সাথে মিলে কানেকশন গেলে হচ্ছে তাহলে আমরা স্যার। রাউন্ড টু তে যাবো না। আমরা এখান থেকে আর দেখার চেষ্টা করব না যে বুধের অধিপতি, সপ্তমপতির অধিপতি শনি, সে দশমে বসে আছে। এটা আমরা এখান থেকে আর দেখবো না, কেন আমাদের ফার্স্ট রাউন্ডেই বলে দিয়েছে। আচ্ছা, আমি আসি, আরো ডিটেলস আমি আলোচনা করব। তারপরে তার আগে আমি পিয়ালিদির কাছে একটু আসি। হ্যাঁ পিয়ালিদি বলুন। স্যার আমার নাম পায়েল। পায়েল, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যা বুঝছি মানে ছেলেটা একটু রাগী প্রকৃতির হবে, কারণ মঙ্গল আছে লগ্নে, তার উপরে এবার এসব ছেড়ে পঞ্চম। দিন, শুধু আপনি খালি বলুন বিয়ে হবে কি হবে না, কেন হবে। বিয়ে শুধু হবে তা নয়, বিয়েটা টিকে যাবে এবং বউ সুন্দর দেখতেও হবে এবং বিয়ের পরে উন্নতি হবে। কেন এসব কথা বলছেন? হ্যাঁ, তার কারণ বিয়ে কেন ওই টিকে যাবে? সপ্তম বিয়ে টিকে যাবে কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি যদি থাকে সপ্তম ঘরে, তো সেটা টিকে যাওয়ার এক নম্বর। কে তারপর বলেছে আপনাকে এটা? না, এটা আমি মানে দেখেছি ব্যাপারটা হয়। আপনি দেখেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে মানে সেই গুণটা আরো বাড়িয়ে দেয় বৃহস্পতির পজিটিভ এটা। আর তারপরে আবার নেগেটিভ বাড়ায় না কেন? বৃহস্পতি যদি পজিটিভ থাকে তো পজিটিভ এফেক্টটাই আরো বাড়িয়ে দেয়। এখানে বৃহস্পতি পজিটিভ না নেগেটিভ?
এখানে বৃহস্পতি মিডিয়াম, খুব ভালো বলবো না। তাহলে আপনি পজিটিভ বললেন কি করে? যদি মিডিয়াম হয় তাহলে তো আপনি মিডিয়াম বলতেন, আপনি হ্যাঁ, তো এটা পজিটিভ বলছেন। মিডিয়াম। সাথে শুক্রটা কিন্তু ভালো পজিশনে রয়েছে, তার মানে ওয়াইফ শুক্র ভালো তো কেন হয়। দেখলেন? শুক্র তো ওয়াইফ, মানে ছেলের ক্ষেত্রে ওয়াইফকে দেখতে হয়, শুক্রটা দেখতে আমি তো হয় এটা জন্য। ছেলের চার্ট না মেয়ের চার্ট বলিনি, আচ্ছা, এরা এটা তো মানে মেয়ের চার্ট। এটা মেয়ের চার্ট। হুম। মেয়ের চার্ট হলে হাজবেন্ড মোটামুটি হবে, কারণ বৃহস্পতিটা মোটামুটি হবে মানে? বৃহস্পতিটা মোটামুটি ভালো, খুব স্ট্রং না, ওই জন্য মানে মোটামুটি হবে মানে কি হবে, দেখতে হবে? বিয়ে বিয়ে ভালো হবে, মানে মোটামুটি বিয়ে হবে, বা ছেলেটা মোটামুটি মেয়েটাকে ভালোবাসবে, খুব ভালোবাসবে বা খুব ভালো হবে না। তার উপরে এক রকমের কথা বলুন, হয় বলুন খুব ভালোবাসবে, খুব ভালোবাসবে না, যে কোনো একরকম বলুন। বৃহস্পতি তো খুব স্ট্রং নয়, ওই কারণে বৃহস্পতি মিডিয়াম ফলটাই দেবে, মিডিয়াম কিন্তু ফল বিয়ে দেবে, কিন্তু আচ্ছা। টিকে দেবে, টিকে বিয়ে যাবে। টিকে যাবে, আচ্ছা। আর আর তারপর সপ্তমপতি আবার একাদশে বসেছে, তার মানে কিছু প্রাপ্তি হবে, দেরিতে হবে এরকম কিন্তু প্রাপ্তি হবে। এরকম যেরকম আম, যেরকম প্রাপ্তি, এই গাড়ি টাড়ি প্রাপ্তি হতে পারে। কেন গাড়ি কেন বললেন? একাদশ থেকে মানে গাড়ি প্রাপ্তিটা হয়, বা একাদশ আম, থেকে গাড়ি প্রাপ্তি হয়, কোথায় পেয়েছেন? না, এটা আমি পড়েছি যে একাদশ থেকে পড়েছেন? কি সর্বনাশ! না দিদি, একদম হয় না। একাদশ মানে প্রাপ্তিকে বোঝায়, নট অনলি গাড়ি। না গাড়ি বিচার সবকিছু। করা হয় ফোর্থ হাউস থেকে। হ্যাঁ, ফোর্থ ভুল থেকে, বা হচ্ছে। কিন্তু হ্যাঁ। অ্যাক্সিডেন্ট প্রবণতা একাদশ থেকেই দেখা হয়, যে যদি গাড়ি টাড়ি যদি একাদশ ঘর খারাপ থাকে, তখন হুম। গাড়ি ঘোড়া যেতে বারণ করা হয়, যে এটা কোথায় পেয়েছেন আপনি? কোথাও পাইনি, আমি নিজেই দেখেছি এটা। এইগুলো বলবেনই না, আপনি নিজে যা দেখেছেন সেগুলো আপনি বলবেনই না। ঠিক আছে। আর নিজের দেখাটা বলবেনই না, কেন হচ্ছে দেখুন, আমরা যখন এখানে সবাই মিলে আলোচনা করছি, আমরা কোনো একটা রুলস ভিত্তিকে যাব যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয়। যেমন হুম, একটা কথা আমি বলে রাখি, দশমে কেতু পড়াশুনোতে বাধা। ভাই দশমে কেন ভাই কেতুতে থাকলে পড়াশুনোতে বাধা? আসলে দশমে কেতু মানে হচ্ছে ফোর্থ হাউসে রাহু। তাই রুলস বলেছে ফোর্থ রাহু যেখানে সেখানে ঝামেলা বাঁধবে। তাই আমরা সর্বদা বলবো ফোর্থ হাউসে রাহু পড়াশোনাতে। আপনি যদি এখন বলেন দশমে কেতু, আমি তার দেখেছি যে তার পড়াশোনাতে বাধা, এটা আমাদের রুলস নয়। তাই আপনি নিজে যেগুলো দেখবেন সেটা আপনি বলতে পারবেন না, তাহলে আমাদের কারোর সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা। আমরা হঠাৎ করে ভাববো কেন এটা এরকমটা হলো, আপনি দেখতেই পারেন বা আপনার সেটা নিজস্ব চিন্তাধারা হতেই পারে। একাদশে দেখেছেন হয়তো আপনি, বা এরকম কারোর সাথে ঘটেছে, কিন্তু আমাদের রুলস এরকম কোনো ধরনের কথা বলেনি। যেহেতু আমাদের রুলস এরকম কোনো কথা বলেনি, ফলে এরকম ভাবে আমরা কখনো বলতে পারি না, বা সেই এখতিয়ার আমাদের কাছে নেই। যেমন হুম একটা কথা বলি, আম, আহ, আমার মায়ের, ছেড়ে দিন আমার মা ছেড়ে দিন, আমার কথা বলি। আমার পায়ে একটা প্রবলেম ছিল, মানে আমার পা খুব যন্ত্রণা করতো, ঝিনঝিন করতো, চিনচিন করতো। হুম ডাক্তারবাবু দিল কোমরের ওষুধ, বললো এই মলমটা কোমরে লাগাবে। বললাম ডাক্তার দেখাতে গেছি পায়ে, দেখাচ্ছে কোমরে। তো যাই হোক, ডাক্তারবাবু যখন বললাম, আমাকে বললো আমরা যেখানে সুইচ দিই আলো সেখানে জ্বলে না, আলোটা অন্য জায়গায় জ্বলে। আমি, ঠিক কথা। তো যাই হোক, আমি কোমরেই ওষুধ লাগিয়েছি, আমার পায়ের ব্যথাটা কমেছে। হুম। আচ্ছা। তো এরকম হচ্ছে ব্যাপার, মানে আমরা দেখুন, আমরা কি জানি সুইচ যেখানে দিচ্ছি সেখানে কিন্তু লাইট জ্বলছে, ফলে আমরা যা দেখছি আর রুলস দুটো না আলাদা আলাদা। আমরা যখনই পড়াশুনো করব আমরা রুলস ভিত্তিক যাব, তাহলে আমাদের কখনো অসুবিধা হবে না। আমরা একটাই রুলস শিখবো, আমাদের একটাই রুলস আছে, একটাই রুলস আমরা শিখবো, সেটা দিয়ে আমাদেরকে যা প্রশ্ন করবে আমরা সব বলবো, সব বলবো। না হলে তো এখন আলাদা আলাদা ভাবে শিখতে হয়। বিয়ে, এবার বলবে বাচ্চা, তারপরে বলবে গাড়ি, তারপরে বলবে বাড়ি, তারপরে বলবে শিক্ষা। তো হাজার, তো জীবনে তাহলে পড়া শেষ হবে না তো। আমাদের এইগুলো হচ্ছে যখন আমরা রুলস গুলো শিখে যাব, তারপরে অ্যাডিশন হবে, আমি এরকমটা দেখেছি, তারপরে এগুলো অ্যাডিশন হবে। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এটা আমি সবার কাছে রিকোয়েস্ট। এটা এক্সপিরিয়েন্সের একটা বড় দাম আছে, এটা তো আমাদেরকে মানতেই হবে। তো এক্সপিরিয়েন্স হচ্ছে ওখানে। কিন্তু আমরা যখনই কারোর সাথে কোনো কথা বলবো বা ক্লাসে যখন আমরা আলোচনা করবো, আমাদেরকে রুলস ভিত্তিক আসতে হবে, রুলস কি বলেছে। বা যেহেতু আপনি একটি ইনস্টিটিউট থেকে শিখেও এসেছেন, তো সেখানে নিশ্চয়ই রুলস ধরেই পড়ানো হয়, রুলস ছাড়া সম্ভব নয় পড়ানো। বা আমাদের মুনি ঋষিরা কি বলে যাচ্ছেন, তারা কি বলছেন, কেন বলছেন, এগুলোকে আপনাকে কেন উত্তর দিতে হবে, আমি দেখেছি বললে হবে না।
আচ্ছা স্যার। তাহলে আমরা যদি কেন উত্তর দিতে পারি, আমরা তাহলে নেক্সট টাইম যখন দেখুন আপনি দেখেছেন যে হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিলাম, 4th হাউসে রাহু পড়াশোনাতে বাধা সর্বক্ষেত্রে নয় নিশ্চয়ই। তাহলে আমি যদি এটা 2 জন 4 জন 6 জনকে দেখে থাকলাম কিন্তু 7 নাম্বারটা মিলল না। তাই আমাকে কেন জানতে হবে? আমরা যখন এই পেশাতে এসছি, এই পেশা করে যখন আমরা খাবো, এটা যখন আমাদের কেরিয়ার আমাদেরকে দেখতেই হবে আমরা 100 এ 100 মেলাবো। আমি যা বলবো তাই চলতে হবে। হ্যাঁ, এবার 80% মিললে আমার কেরিয়ার ভালো। এইটুকু তো মেলাতেই হবে। ২ ৪টে ৬টা কথা বলবো কিন্তু সেগুলো মেলাতে হবে। ঠিক আছে? কেন ছাড়া উত্তর বলা যাবে না। আপনি এবার বলুন যদি আর কোনো বক্তব্য থাকে। বিয়ে টিকে যাবে কেন বলেছেন? তার কারণ এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেই কারণে। আচ্ছা, বৃহস্পতি দৃষ্টি দিয়ে এলে তো ক্যান্সারও হয়। এখানে কি ক্যান্সার হবে? না, কেন হবে না? সপ্তম দৃষ্টি এই মানে পঞ্চম দৃষ্টি দিচ্ছে সপ্তমে, মানে বিয়ের ঘরেই। হুম। সেই কারণে বিয়েটা ভালো হবে। আর ক্যান্সার হলে সেটা যদি মানে রোগের ঘরে যদি দিত, ষষ্ঠ অষ্টম দ্বাদশ। দ্বাদশ থেকে রোগ বিচার করে? দ্বাদশ থেকে নার্সিং হোম হসপিটালে যাওয়া, এই ব্যাপারটাও বিচার হয়। হ্যাঁ, তাহলে আপনি 12 হাউস কেন বললেন? রোগ তো বিচার হয় না। 8 হাউস থেকে কি রোগ বিচার করে? হ্যাঁ, ওই নার্সিং হোমে যাওয়া বা 8 হাউসে নার্সিং হোম, আবার 12 হাউসে নার্সিং হোম। ষষ্ঠ ঘরে শর্ট টার্ম রোগ, অষ্টম ঘরে লং টার্ম রোগ, আর দ্বাদশে মানে রেগুলার বেসিসে রোগটা হয়ে থাকে। রেগুলার বেসিস রোগ মানে? যেমন মানে কনস্টিপেশন, সর্দি এগুলো? হ্যাঁ, এটা কোথায় পেয়েছেন? আচ্ছা, রোগ ছেড়ে দিন, যখন রোগ হবে তখন বলবো, ছেড়ে দিন। আপনাদের আর কারোর কোনো বক্তব্য আছে? আপনাদের আর কারো কোনো বক্তব্য আছে? নেই। আচ্ছা, আমি এবার একটু বলি। আমাদের প্রথম প্রশ্ন ছিল এনার বিয়ে হবে কি হবে না, ছেলে হোক মেয়ে হোক যা ইচ্ছে হোক, আমার জানার দরকার নেই। তাহলে আমরা সবার আগে যেটা দেখব, সপ্তম পদি থেকে আমরা বিচারটা শুরু করব যেভাবে শুরু করেছিলেন আপনারা। আমি সবার আগে উত্তরটা যার থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে সুবর্ণবাবুর থেকে। তার আগে একজন কেউ একজন বলছিলেন, মহিলাগণ, আমার ঠিক নামটা মনে পড়ছে না এখন, অর্ধেকটা বলে আটকে গেছেন, মোটামুটি কাছাকাছি গেছিলেন। সপ্তম পতি থেকে আমরা বিচারটা শুরু করব। সপ্তম পতি বুধ এই জন্মছকের মধ্যে একাদশ ভাবে বসে আছে, বিবাহের শ্রীবৃদ্ধি কারক গ্রহ বৃহস্পতি দ্বারা দৃষ্ট, সুতরাং বিয়ে হবে। আর কিচ্ছু দেখার দরকার নেই, বিয়ে হবে। আমাকে প্রশ্ন করেছে বিয়ে কি হবে, আমি বলবো হ্যাঁ হবে। তার অন্যতম কারণ কি, সপ্তম পতি একাদশ। আমাদের রুলসে কি আছে, সপ্তম পতি বা তার অধিপতি যদি 2 বা 7 বা 11 ভাবকে নির্দেশ করে এবং যদি শুক্র বা বৃহস্পতি বা বা রাহু দ্বারা প্রভাবিত হয়, তাহলে তার বিয়ে হবে। তো আমাদের ফার্স্ট মানে প্রথমেই তাহলে কি বলছে, স্টেপ 1 এ বলছে সপ্তম পতিকে দেখো, স্টেপ 2 তে বলছে যদি সপ্তম পতি না হয় তাহলে সপ্তম পতির অধিপতিকে দেখো। আমরা এখানে সপ্তম পতি দিয়ে পেয়ে গেছি, আমাদের গল্প শেষ, বিয়ে হবে। এবার এক এক করে 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 আমরা দেখব। কিরকম ভাবে দেখবো, দেখুন এই জন্মছকের মধ্যে সপ্তম ভাবে চন্দ্র বসে আছে। তাহলে চন্দ্র কি করতে পারে? চন্দ্র হচ্ছে এই জন্মছকের মধ্যে পঞ্চম পতি। পঞ্চম পতি যে হচ্ছে এই জন্মছকের মধ্যে সপ্তম ভাবে বসে আছে, তাই তো নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বসে প্রেম আছে। বিবাহ। প্রেম বিবাহ একটা হলেও হতে পারে, হলেও হতে পারে, নট আমরা শিওর। কারণ এখানে হচ্ছে আমাদের প্রেম বিবাহের ক্ষেত্রে কি বলেছে, পঞ্চমপতি সপ্তমকে, সপ্তমপতি পঞ্চমকে ধরবে, অথবা পঞ্চমপতি সপ্তমপতি খুব জোরালো ভাবে অবস্থান করবে, এই কথাটা আমাদেরকে বলেছে। আমরা তো এখানে কোনোটাই পাচ্ছি না, আমরা এখানে কোনোটাই পাচ্ছি না। ফলে আমাদের ক্ষেত্রে একটা কনফিউশনের জায়গা। কেন আরো অনেক কিছু ছাড়াই প্রেম বিবাহ আরো হয়, অনেক ক্ষেত্রে দ্বিতীয় দ্বাদশ সম্বন্ধে হয়।
প্রেম বিবাহের একটা পার্ট আছে বড়, সেটাতে আমি যখন আসবো আমি লেখাবো সেগুলো আপনাদেরকে। তো এখানে একটা প্রেম বিবাহ একটা হলেও হতে পারে, বা আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি পরিচিত ব্যক্তিকে বিবাহ, এটাও কিন্তু হয়। ঠিক প্রেম নয়, অনেক ক্লায়েন্ট আছে না প্রেম বলা যাবে না, ও আমার হচ্ছে মায়ের বন্ধুর ছেলে, হতে পারে। আমরা এরকম আজকাল পাই। আচ্ছা, তো এই একটা পার্ট গেল চন্দ্র। আচ্ছা, এবারে হচ্ছে চন্দ্রের উপরে দেখুন শনির দৃষ্টি, বা সপ্তম ভাবের উপরে শনির দৃষ্টি। সপ্তম ভাবের উপরে শনির দৃষ্টি। তাহলে এই শনি যেহেতু বক্রী নয়, যেহেতু এই শনি সপ্তমপতি নয়, যেহেতু এই শনি লগ্নপতি নয়, তাহলে কি হবে? এই বিয়েতে দেরি করাতে পারে। এবং চন্দ্র শনি কানেকশনের জন্য একটা ডিপ্রেশন থাকবে। যেহেতু চন্দ্রটা সপ্তম ভাবে বসে এবং হচ্ছে শনিটা দশম ভাবে বসে, তাহলে আমরা বলতেই পারি ওনার কর্ম এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা ডিপ্রেশন থাকবে সারা জীবন। আমরা এই কথাগুলো বলতে পারি। এবারে হচ্ছে বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তাহলে বৃহস্পতি কি করবে? বৃহস্পতি হচ্ছে এই জন্মছকের মধ্যে দশমপতি। আমরা কি জানি? বৃহস্পতি হচ্ছে দশম ভাব, হচ্ছে এই জন্মছকের জন্য খারাপ, মানে বিয়ের জন্য খারাপ, এবং লগ্নপতি মানে ভালো। তাহলে বৃহস্পতি এখানে দুটো গুণই রেখে দিয়েছেন। আমাদের বৃহস্পতি মানেই ভালো, এই কনসেপ্ট আমাদেরকে দূরে চলে যেতে হবে। বৃহস্পতি মানেই ভালো নয়। বৃহস্পতি ভালো হতে পারে, খারাপও হতে পারে। ও এমন ভালো হয়ে গেল যে যাতে আমার জীবনটাই টিকলো না, ওরকম ভালো হবার কোনো দরকার নেই। তো এই বৃহস্পতি কি করবে? লগ্নপতি হয়ে যখন দৃষ্টি দিচ্ছে, আমরা আলাদা আলাদা ভাবে ভাববো। লগ্নপতি হয়ে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে? আমার বিয়ে করার ইচ্ছে। আমার বিয়ে করার ইচ্ছে মানে আমাকে কেউ জোর জোর করেনি, কেউ ফোর্সফুল কিছু করেনি। আমি নিজেই বিয়ে করতে চাই, বিয়ে করার জন্য বসে আছি আর কি। আবার দশমপতি হয়ে যখন আমি বৃহস্পতিকে ভাববো, তাহলে সে কি করতে পারে? বিয়ে সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। এই ঝামেলা কত রকমের হয়। হতে পারে মনে করুন আমার বিয়ে রেডি হয়ে হয়ে কেটে যাচ্ছে, বা মনে করুন হচ্ছেন ২ বাড়ি থেকে রাজি হচ্ছে না, বা বিয়ে সংক্রান্ত কোনো একটা ঝামেলা হচ্ছে, টাকা পয়সা ঝামেলা হচ্ছে, বা কিছু একটা ঝামেলা হচ্ছে, বা কেউ মারা গেছে। কিছু না কিছু একটা বাধা আসবে যেকোনো দিক থেকে। এই জিনিসটা হতে পারে। কিন্তু আমি বিয়ে করার জন্য বসে আছি। কিন্তু আমার বিয়ে হবে। কিন্তু বিয়ে নিয়ে আমার একটা ডিপ্রেশন আছে। এবার যেহেতু এটা সপ্তম ভাবে বসে আছে চন্দ্রটা, তার উপরেই শনির দৃষ্টি পড়েছে, তাই আমরা দুটো কথা বলবো। বিয়ের হবে আর আগে ডিপ্রেশন, মানে আমার বিয়েটা হচ্ছে না, কিভাবে হবে, কিভাবে এই প্রবলেমটা মেটাবো। বিয়ে হবার পরেও ডিপ্রেশন, বিয়ে হবার পরেও ডিপ্রেশন। একই গল্প, একই গল্প। আমার আলাদা করে এখানে কোনো গল্প বলার নেই। ঠিক আছে? সুতরাং আমরা এইটুকু এই জন্মছক থেকে বুঝতে পারি। শুধু লগ্ন কুণ্ডলীটুকু বিচার করে। কি বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সবাই বুঝেছে? হ্যাঁ স্যার। পারমিতাদি বুঝেছেন, বুলবুলদি বুঝেছেন, শুক্লাদি বুঝেছেন, সৈকতবাবু বুঝেছেন, সায়নদীপবাবু বুঝেছেন, শাশ্বতীদি বুঝেছেন। হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে গল্প হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন বলুন। কারো কোনো কনফিউশন নেই তো? পরের চার্ট দেখলে যেন আমাকে আজ বলতে না হয়। এটা রিকোয়েস্ট। একটু একটু মাথা খাটিয়ে দেখতে হবে। আমরা যাই বিচার করব না কেন, আগেই আমরা যেটা করব সেটা হচ্ছে সেই সপ্তম ভাব। সেই ভাব থেকে আমরা পুজো শুরু করব। এই পুজো বলি, কি বলে? বিচার শুরু করব। বিচার শুরু করব। তাহলে আমাদের সুবিধা হবে। কেমন? আচ্ছা, এই হচ্ছে গল্প। আচ্ছা, নেক্সট হচ্ছে এই জন্মছকের মধ্যে এই জন্মছকের মধ্যে বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবন বিচার করবো আমরা কোথা থেকে? আগের দিন বলেছিলাম, আপনারা বলুন। সপ্তম পতি থেকে।
সপ্তম পতি থেকে তো বিয়েও বিচার করি, এটাও করবো। আর বলুন, আর বলুন। একটা বলেছিলাম, খুব সুন্দর উদাহরণ দিলাম, অনেকক্ষণ ধরে কথা বললাম, এটা নিয়ে সৈকত বাবু আবার কিছু লিখলেন। এ কি, সবাই ভুলে গেলে কি করে হবে? আমি একাদশ ভাব বলেছিলাম, সবাই ভুলে গেছেন। আমি একাদশ ভাব বলেছিলাম কারণ একাদশ ভাব থেকে আমাদেরকে আমাদের পার্মানেন্ট ফ্রেন্ডশিপকে বিচার করা হয় একাদশ ভাব। তাহলে একাদশ পতি যা বলবে তা নির্দেশ করবে বিবাহিত জীবনটা ভালো হবে কি খারাপ হবে। আমরা আগেই বলবো না সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে বলে ওটা ভালো হতে পারে, হতে পারে না, হতে পারে না। এই জন্মছকের মধ্যে একাদশ পতিটাকে, আমাদের রুলস কি ছিল? আমাদের রুলস ছিল একাদশপতি বা তার অধিপতি যদি 4, 6, 10, 4, 6, 10, 12 ভাবকে নির্দেশ করে, 4, 6, 10, 12 ভাবকে নির্দেশ করে, এর থেকে যে কোনো দুটো আসতে হবে। এবং বিচ্ছেদকারী গ্রহ সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে তাদের মধ্যে সেপারেশন হতে পারে। এটা যদি আরো জোরালো হয় তাহলে তাদের মধ্যে ডিভোর্স হতে পারে। আমরা এই কথাগুলো বলেছিলাম। তাহলে এই জন্মছকের মধ্যে একাদশপতিটাকে দেখুন, শনি, শনি কোথায় বসে আছে? শনি রবি, শনি হচ্ছে এখানে দশম ভাবে বসে আছে। তাহলে একাদশপতি যে পার্মানেন্ট ফ্রেন্ডশিপ, আমাদের পার্মানেন্ট ফ্রেন্ডশিপ মানে আমাদের হাজবেন্ড বা ওয়াইফ, এর বাইরে কেউ পার্মানেন্ট হতে পারে না। তাদের সাথেই আমরা সারা জীবন সারাক্ষণ ধরে থাকি। বাদ বাকি এটা হচ্ছে স্থায়ী বন্ধুত্ব। বাদ বাকি যারা আছে অফিস কলিগ এনা তেনা যারা আছে তাদেরকে বলা হয় অস্থায়ী বন্ধু। তো একাদশপতি এখানে শনি কোথায় বসে আছে দেখুন, দশম ভাবে বসে আছে রবিযুক্ত অবস্থায়, যে রবি কিনা এই জন্মচকের মধ্যে ষষ্ঠপতি। আপনি 6, 10 পেয়ে গেছেন, আপনি 6, 10কে পেয়ে গেছেন, তার মানে বিবাহিত জীবন খারাপ যেতে পারে। এই ব্যাপারটা কি কনফার্মেশন করতে হবে আবার 7th হাউসে। এই রবি শনি, সরি, একাদশপতি যখন 6 আর 10কে কানেকশন করে দিয়েছে এবং বিচ্ছেদকারী গ্রহ হিসাবে আমরা অন্তত একজনকেও পেয়ে গেছি রবিকে, আমরা খুব সহজেই বলবো এনাদের মধ্যে সেপারেশন হবে, আলাদা আলাদা থাকবে, এনাদের মধ্যে সেপারেশন হবে। আমরা এটা বলবো বলবো বলবো। এবারে এটাকে কনফার্মেশন করার জন্য, মানে সেপারেশনটা কি লং টার্ম না এটা ডিভোর্স, মানে ডিভোর্স অব্দি চলে যাবে না ওটা আবার মিলমিশ হতে পারে, এটাকে দেখার জন্য আমরা আবার 7th হাউসে চলে আসবো। সেখানে কি একই গল্প, একই গল্প। সপ্তমপতি বা তার অধিপতি যদি 4, 6, 10, 12 ভাবকে নির্দেশ করে এবং বিচ্ছেদকারী গ্রহের সম্পর্ক স্থাপন করে। দেখুন এখানে সপ্তমপতিকে বুধ কোথায় বসে আছে? একাদশ ভাবে বসে আছে, অবশ্যই ভালো ভাব। কিন্তু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, যে যেমন লগ্নপতিও তেমন দশমপতিও। লগ্নপতি দশমপতি যেমন হচ্ছে সপ্তম ভাবে থাকার জন্য আমরা কি বলেছি, নিজে বিবাহ করবে, তাই আমরা এখানে বলবো নিজে ঝামেলা করবে, নিজেই ঝামেলা করবে, নিজেই ঝামেলাটা ডেকে ডেকে নিয়ে আসবে, আমরা এটাকে বলতে পারি। কিন্তু এর বাইরে কি আর কিছু আমরা বলতে পারি? আর কিছু আমরা তো কোনো জায়গা নেই। বুধ মঙ্গল দ্বারা দৃষ্ট নয়, বুধ রাহু দ্বারা দৃষ্ট নয়, বুধ চন্দ্র দ্বারা দৃষ্ট নয়, বৃহস্পতি দ্বারা দৃষ্ট একমাত্র, ওটাই শুধুমাত্র কাজে লেগেছে, আর তো কিছু লাগেনি। তাহলে আমরা এরপরে দেখবো স্টেপ 2 তে সপ্তমপতি তার অধিপতিটাকে শনি, আবার এক গল্প, শনি দশমে বসে রবিযুক্ত অবস্থায় ষষ্ঠমে, সুতরাং এনাদের ডিভোর্স হবে, এনাদের ডিভোর্স হবে, ইটস ফাইনাল। তারপর তো মাঙ্গলিক দোষ হেনা তেনা ওগুলো তো আছেই। জন্মছকের লগ্নে মাঙ্গলিক, চন্দ্র থেকে মাঙ্গলিক হয়েছে, এত গল্প তো এগুলো তো আছেই, আরো বাড়িয়ে বাড়িয়ে বলাই যাবে। কপালে দুঃখ আর দুঃখ, আমাকে এর থেকে এই স্টোনটা নাও তবেই তোমার ভাগ্য ফিরবে, আমরা তো বলতেই পারবো। বলুন কি বুঝলেন আর বুঝলেন না বলুন।
এ কি সবাই নীরব কেন? সবাই ডাইজেস্ট করছে, আচ্ছা হোক আস্তে আস্তে। আমি এত কঠিন পড়িয়েছি? স্যার এই রুলসটাকে লিখবো এখন? হ্যাঁ অবশ্যই লিখুন, বিচ্ছেদের রুলসটা এটা বলে তাহলে একটু অবশ্যই আস্তে আস্তে লিখুন। বলে দিন না। ওকে, ওই বিচ্ছেদকারী লিখুন গ্রহ আগে বিবাহিত আছে। জীবন, লিখুন বিবাহিত জীবন বলে। বিবাহিত জীবন বলে লিখুন। তারপরে লিখুন পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বা স্থায়ী বন্ধুত্ব বিচার করা হয় একাদশ ভাব থেকে। স্থায়ী বন্ধুত্ব বিচার করা হয় একাদশ, ভাই পড়বি না, একাদশ ভাব থেকে। তো তারপর লিখুন, লিখবো একাদশ ভাব থেকে বিচার টিচার করা হয়, হয়ে গেল। তারপর হচ্ছে হাজবেন্ড বা ওয়াইফই হচ্ছে এক নাম্বার এই প্রথম মানে মানে স্থায়ী বন্ধু। মানে কেউ এসে বললো আমি মাকে বন্ধু মনে করি, আমি বাবাকে বন্ধু মনে করি, বা আমার বন্ধুর মতো, এসব সব গল্প কথা, এগুলো মনে করতেই পারি। সে তো অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, সিনেমার নায়ক নায়িকাদের নিজের বর মনে করে, তাই বলে কি সে বর হবে? হবে না। আচ্ছা তাহলে আহ, উম, বিবাহিত বিবাহিত জীবন বিচার করার জন্য, বিবাহিত জীবন বিচার করার জন্য সর্বপ্রথম, সর্বপ্রথম আহ সর্বপ্রথম একাদশ ভাবকে তাহলে কি হবে? আচ্ছা, বিবাহিত জীবন কিন্তু কারোর ভালো নয়, হ্যাঁ। আমরা কখনো বলতে পারবো না যে ভালো রিলেশনশিপ, মানে বিবাহিত জীবনটা ভালো কার আছে। এখন কারোর ভালো বিবাহিত জীবন নেই, সবটাই হচ্ছে বিবাহিত জীবন এখন দু প্রকার হয়ে গেছে। একটা হচ্ছে অ্যাডজাস্টেবল বিবাহিত জীবন, আর একটা হচ্ছে মানে হরর বিবাহিত জীবন, বা কি বলছে ওটাকে, মানে খারাপ বিবাহিত জীবন, সেটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা সেপারেশন, একটা ডিভোর্স। সেপারেশন মানে বলছে আমরা লিগালি সেপারেটেড নয়, আমরা মেন্টালি হয়তো সেপারেটেড, আমরা একসাথে থাকি বা একই রুম আমরা শেয়ার করি কিন্তু মেন্টালি আমরা আলাদা, এটাও একটা ডিভোর্স। আবার আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডিভোর্স, মানে আলাদা আলাদা থাকি, সেটা আলাদা আলাদা ঘর হতে পারে, আলাদা আলাদা বাড়ি হতে পারে, বউ বউয়ের বাড়িতে থাকে, স্বামী স্বামী বা বাড়িতে থাকে, এরকম একটা হতে পারে। আর ডিভোর্স মিন্স তো ওটা টোটালি লিগালি হয়ে গেল, ব্যাপারটা বুঝতেই পারছেন। তো এই হচ্ছে এখন ডিভোর্সের গল্প। তো বিবাহিত জীবন কারোর ভালো নয়, আগেও খুব একটা ভালো কারোর ছিল না, স্বয়ং মহাদেবেরও ভালো নয়, না হলে উনি ওই পার্বতীর পাশে ত্রিশূল নিয়ে বসতেন না, বউকে খুব ভয় পায়। তো আহ, যাই হোক, এই পার্টটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখুন একাদশপতি বা তার অধিপতি। একাদশপতি বা তার অধিপতি যদি, যদি 4, 4 কমা দিয়ে 6 কমা দিয়ে 10 কমা দিয়ে 12 হাউসকে নির্দেশ করে, হাউসকে নির্দেশ করে, হাউসকে নির্দেশ করে বিচ্ছেদকারী গ্রহের, আচ্ছা বলুন তো কোন কোন গ্রহটা বিচ্ছেদকারী গ্রহ? রবি বললেন তো? কেতু,
আর শনি, রবি, মঙ্গল। মঙ্গল, মঙ্গল কে বলেছেন? মঙ্গল একটু রাগ অ্যাগ্রেশন বাড়িয়ে দেয়। বিচ্ছেদকারী গ্রহের কথা বলা হয়েছে, রাগের কথা বলা হয়নি তো। রাগ হোক, দেখুন ছোট ছোট রাগ অভিমান এগুলো সম্পর্ক জোড়া দেয়। সবাই যদি শান্ত শান্ত থাকে ওটা আর ভারী না হয়ে আশ্রম আশ্রম হয়ে যাবে। যেমন আমার মা যদি ঘরে না চিল্লায়, তাহলে আমার যেন মনে হয় ঘরে কেউ নেই আজকে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আশ্রম আশ্রম লাগবে, গিয়ে সব ধ্যান ট্যান করছে। তো একটু আধটু মঙ্গল থাক, কি বলেন? সহমত তো নাকি? একদম স্যার, একদম স্যার। মঙ্গল থাক। বিচ্ছেদকারী গ্রহ কাকে বলে? লিখুন, বিচ্ছেদকারী গ্রহ রবি শনি রাহু কেতু। রবি শনি রাহু কেতু, 1 নম্বরে রবি, তারপরে শনি, তারপর রাহু, তারপর কেতু। রবি শনি রাহু কেতু। রবি শনি রাহু কেতুর সাথে যুক্ত হয় আম, রবি শনি রাহু কেতুর সাথে যুক্ত হয়, আর কি বলবো, হ্যাঁ রবি শনি রাহু কেতুর সাথে যদি যুক্ত হয় তাহলে তাদের সেপারেশন বা বিচ্ছেদ হতে পারে। তাদের সেপারেশন বা বিচ্ছেদ হতে পারে। এবং এই বিচ্ছেদ বা ডিভোর্স তা কনফার্মেশন করার জন্য আমাদেরকে এরপরে সপ্তম পতি বা তার অধিপতিকে দেখতে হবে। এটাকে কনফার্মেশন করার জন্য তার সপ্তম পতি বা তার অধিপতিকে দেখতে হবে। তারা যদি কোনো রকম ভাবে আম, একইভাবে লিখে দিন, কোনো রকম ভাবে না লিখে দেখুন, একইভাবে যদি 4, 6, 10, 12 ভাবকে 4, 6, 10, 12 ভাবকে নির্দেশ করে বিচ্ছেদকারী গ্রহের সম্পর্ক পায় বা বিচ্ছেদকারী গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করে, তবে 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 তাদের ডিভোর্স হবে। এবার এটা না একটু বোঝার ব্যাপার। মনে করুন এখন আপনি একটা হাউস পেয়েছেন, শুধু 6 হাউস পেয়েছেন, শুধু আপনি একটা শনিকে পেয়েছেন, তাহলে বলবেন মাঝে মাঝে ঝগড়া হবে, ডিভোর্স নিড নট ডিভোর্স, এটা সেপারেশনের ইন্ডিকেশন। এবারে যদি আমরা দুটো পেয়ে যাই, দুটো হাউস পাই, দুটো আহ গ্রহকে পাই, তাহলে আমরা অবশ্যই বলবো সেটা সেপারেশন আর ডিভোর্স। আর যদি তিনটে পাই, আর সেপারেশনের গল্প নেই, ডাইরেক্ট ডিভোর্স। ঠিক আছে।
ঠিক আছে? আর কি প্রশ্ন বলুন? এখান থেকে আর কি প্রশ্ন আছে বলুন? স্যার ডিভোর্সটা স্যার বেশি দিন যদি হয় ডিভোর্স, তাহলে এটা বেশি দিন ধরে চলবে না কম দিন ধরে চলবে, সেটা কি করে বুঝবো? না, ওটা আবার হচ্ছে একটু ব্যাপার আছে। সেই মনে করুন যদি আমরা ভাবি যে শনির মতো গ্রহরা ঢুকেছে, তাহলে ডিভোর্সটা লং টাইম হবে, সেপারেশনটা লং টাইম হবে। অবশ্যই সেটা লং টাইম হবে। যদি আমরা দেখি মানে একদম ধরে রাখুন যেকোনো বিষয়তে যদি স্লো মুভিং প্ল্যানেট ঢোকে সেই কাজটা ধীরে করেই হবে। সেটা বিয়ে হতে পারে, ডিভোর্স হতে পারে, সন্তান হতে পারে, সেটা রোগ হতে পারে, সেটা সফলতা হতে পারে। সবকিছুই হতে পারে। স্লো মুভিং প্ল্যানেট যদি প্রবেশ করে তার মানেই ওখানে ডিলে হবে। এটা পরিষ্কার হিসেব। ফাস্ট মুভিং প্ল্যানেট যদি ঢোকে সেটা ফাস্ট হবে। ফাস্ট হবে। ফাস্ট মুভিং প্ল্যানেটের মধ্যে কেউ মনে করুন কারোর ফিনান্সিয়াল উন্নতি দেখা গেছে। তাহলে কি করবেন? তার হাতে তাড়াতাড়ি করে পয়সা আসবে। কিন্তু কিন্তু তার পয়সার পরিমাণটা কম হতে পারে। কিন্তু স্লো মুভিং প্ল্যানেটে যদি তার সাকসেস দেখায় তার মানে তার হাতে বেশি করে পয়সাটা আসতে পারে। কেন তাকে তো একটু করে অনেক বছর ধরে দিয়ে যাবে। ঠিক আছে? আর স্যার আইনে জিতবে না হারবে সেটা দেখার জন্য? আইনে জেতার জন্য তো আমাদের আলাদা করে শিখতে হবে। আমি আইনে জিতবো কি হারবো সেটা আমার মামলা মোকদ্দমা আমাকে বলবে। উম সেটাতে আমাদেরকে তখন ওরা বলে দেবে। আইনের ক্ষেত্রে আমি জিতবো না হারবো, কি হবে না হবে। এমন করেছে ষষ্ঠপতি বা তার অধিপতি ধরেই বলতে হবে কি? হ্যাঁ, ষষ্ঠপতি বা তার অধিপতি ধরেই আমরা বলবো। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা বলেছিলেন 6, 9, 11 কানেকশন হলে জিতবে, আর হারার এটা? হারা হলে কি হবে? আপনি ষষ্ঠপতি থেকে দেখছেন তাহলে 6 যদি 7 কে ধরে, 6 যদি 1 কে ধরে তাহলে আমি হারবো। আর আপনি 5 তো বলেছিলেন, 5কে ধরলেও তো হারবে, কারণ এটা 5 কে ধরলে তার। 5 কে ধরলে 5 কে ধরলেও আমি হেরে যাব। আমার অপোনেন্ট জিতবে। 5 আর কে এখানে ধরলেও এখানে আমি হেরে যাব। লাগবে। এনাদের গল্পটা বলে দেই। এনাদের 7 বছর আগে বিয়ে হয়। স্বল্প পরিচিত মানে একই অফিসে চাকরি করতেন এনাদের এই একটি ছেলের সাথে। 7 বছর আগে বিয়ে হয়েছেন। দুজনে একই জায়গাতেই চাকরি করতেন বরাবর। তো যাই হোক বর্তমানে ১ বছর আগে এনাদের বাড়িতে মানে মা-বাবা মানে এনাদের এই মেয়েটির শ্বশুর-শাশুড়ির সাথে ঝামেলা শুরু হয়। আগেও হতো কিন্তু এরকম কখনো হয়নি। তারা বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। ছেলে-মেয়ে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে আবার তারা যোগাযোগ হয় মা-বাবার সাথে, রাগ-টাগ সব কমে যায়। তারা আবার বাড়িটা নিজের মতো করে সারিয়ে-টারিয়ে সুন্দর করে আবার ফিরে আসে। আবার ঝগড়া শুরু হয়। মেয়েটিকে এবার বলা হয়, "তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও।" ছেলেটিও বলে এবং তার মা-বাবাও বলে। ইনি বাপের বাড়িতে গেছেন আ মাস ২-৩ এক হয়েছে। ওনাকে কিছুদিন আগেই একটা ডিভোর্স লেটার পাঠানো হয়েছে ছেলের বাড়ির পক্ষ থেকে। এখন এই নিয়ে আইনি লড়াই শুরু হবে। স্যার এই পরিস্থিতি আটকাতে গেলে তাহলে কি করা উচিত? মানে এটা তো আমরা এই পরিস্থিতি বিচার কি আটকানো যাবে কিনা এটা আগে দেখতে হবে। আটকানো কি যাবে? আমরা যেটা করেছি এই পরিস্থিতিটাকে আটকানোর জন্য এখন সেটা রেজাল্ট দেবে কি দেবে না এটা একটি বড় প্রশ্ন। এখানে আমাদের জেমস ব্যবহার করার মতো কোনো জায়গা নেই। কেন আমরা এখানে বিয়েটাকে বাঁচানোর জন্য কাউকে পাইনি। না বৃহস্পতি, না এখানে অন্য কোনো গ্রহ শুক্রর মতো কেউ এসছে। কেউ এখানে আসেনি। ফলে এটা আমাদের কাছে একটি সমস্যা এই বিয়েটাকে বাঁচানোর জন্য। বিয়ে বাঁচানোর জন্য আমরা এখানে কাউকে পাইনি। আমরা নবাংশ কুণ্ডলী থেকেও যখন বিয়ে বিচার করা তৈরি করে মানে আ যখন করছি সেখানেও আমরা খুব একটা রেজাল্ট পাইনি।
একমাত্র পুজো পাঠ এটার একটা রেজাল্ট হতে পারে যদি সেটা আটকায়, তবে নচেৎ এর কোনো জেমস এর কোনো উপায় নেই। আমরা ফেভারেবল প্ল্যানেট কিছু পাইনি। বৃহস্পতি মানেই ভালো এটা বলা যাবে না আমাদের সবসময়। হতেই পারে, হতেই পারে। আমরা এখান থেকে এভাবে কোনো উপায় নেই। আমরা যেটা দেখব সেখানে হচ্ছে অবশ্যই যে এই চার্টের মধ্যে ডিভোর্স যোগটা আছে কিনা, যার সাথেই বিয়ে হোক। আমরা যদি মনে করুন এনাকে এরকম কোনো ছেলের সাথে বিয়ে দিতাম যার পরিবার বলে কেউ নেই, তাতেও এনার ডিভোর্স হবে। ছকটাই ডিভোর্সের। বলুন স্যার, এই চারটাতে তাহলে ডিভোর্সটা বেশি দিন চলবে না কম দিন চলবে, সেটা কোন ভাবটা দেখে বেশি দিন বিচার চলবে, করবো? বেশি দিন চলবে। ডিভোর্সটা বেশি দিন চলবে। আমরা শনিকে পেয়েছি। সেপারেশন পিরিয়ডটা বেশি দিন ধরে চলবে আমরা বলবো। ডিভোর্স পিরিয়ড তো বেশি দিন হয় না। সেপারেশন পিরিয়ডটা বেশি দিন ধরে চলবে। আমরা শনিকে ওই পেয়ে গেছি সরাসরি ভাবে। আমরা সপ্তম ভাব দিয়েও শনি পেয়েছি, 11th হাউস দিয়েও শনি পেয়েছি। সুতরাং এটা বেশি দিন ধরে চলবে। স্যার, 4, 6, 10, 12, 12তে স্লো মুভিং প্ল্যানেট প্ল্যানেট থাকলেই বলবো নাকি, না কোনো না, না, স্পেসিফিক কানেকশন করা হচ্ছে আছে? কিনা থাকতে হবে না ওখানে। মানে একাদশ পতির সাথে শনি বা স্লো মুভিং প্ল্যানেটের কানেকশন হচ্ছে কিনা দেখবেন। সে 6তে নাই থাকতে পারে। 6তে নাই থাকতে পারে। সেটা দেখার দরকার নেই। আর স্যার ওই ইয়েটা মানে জিতবে না হারবে সেটা এখানে ষষ্ঠপতি, তো এখানে রবি। ষষ্ঠপতি থেকে দেখতে হবে। আপনাদের দ- যখন আইন করাবো তখন দেখবেন। তাও এখানে দেখুন ষষ্ঠপতি কি অবস্থায় আছে। ষষ্ঠপতি ষষ্ঠপতি হচ্ছে এই জন্মছকের মধ্যে দেখুন রবি। রবি এখানে শনিযুক্ত অবস্থায় বসে আছে। শনিযুক্ত অবস্থাতে এখানে বসে আছে। শনি এই জন্মছকের মধ্যে একাদশপতি, দ্বাদশপতি। একাদশপতি, দ্বাদশপতি কোন ভাবে জোরালো ফলদাতা? দ্বাদশ ভাবে জোরালো ফলদাতা। কারোর দ্বারা দৃষ্টি বৃষ্টি কিছু আছে? কারোর দ্বারা দৃষ্টি দৃষ্টি কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা আবার রবির অধিপতিকে দেখবো। সেটাকে সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি হচ্ছে এই জন্মছকের মধ্যে লগ্নপতি, দশমপতি। আচ্ছা, সে হচ্ছে ১, ২, ৩ এ বসে আছে। ১, ২, ৩ এ বসে আছে। যে শুক্র দ্বারা দৃষ্ট, যে শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং হচ্ছে অষ্টম পতি। তার মানে ফিন্যান্সিয়ালি কোনো একটা ভাবে লাভবান হতে পারে এবং এ মানে ওই দিকটাতেই এ জিতবে। কিন্তু ডিভোর্স হবে। স্যার ওই দিকটাতে জিতবে মানে কি, মানে ফিনান্সিয়াল দিক থেকে মানে ফিন্যান্সিয়ালি জিতে জিতবে। যাবে? হয়তো উনি যে অ্যামাউন্টটা মানে দাবি করবে সেটা হয়তো পাবে বা তার ধারে কাছে পাবে। আচ্ছা সেই আচ্ছা আচ্ছা। সাইডটাতে উন্নতি দেখাচ্ছে। কেন আমাদের এখান থেকে তো যে মানে দেখুন আমরা যখন ষষ্ঠপতি থেকে বিচার করছি, আমরা কি জানি ডিভোর্স হতে গেলে একটা পয়সা কড়ির গল্প তো আছেই। যেভাবেই হোক। আ তো এই জন্মছকের মধ্যে ষষ্ঠপতি থেকে দেখছি তো সে তো আর জেতাকে নির্দেশ করছে না। হেরে যাওয়াকেই নির্দেশ করছে। তার অধিপতি যখন দিয়ে বিচার করছি সে জেতা, হারা কোনটাই নির্দেশ করছে না। কিন্তু একটা ফিন্যান্সিয়াল প্রফিট আমাকে নির্দেশ করছে। আমরা ২ কে পেয়েছি। সেই কারণে বলছি আমরা বৃহস্পতি, শুক্রের মতো গ্রহকে বুঝি কোনো একটা সম্পদ পেতে পারে। আমরা 8 হাউস মানে কি ঝামেলা-ফামেলা হওয়া এইগুলোকে নির্দেশ করছে। কোনো একটা ঝামেলা হতে পারে সেটা নিয়ে বা দর কষাকষি হতে পারে। মেয়েটি হয়তো বলল আমার পুরো বাড়ি চাই, ও বলল না হাফ দেব। এসব কিছু হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে রেমেডিতে পুজো পাঠ বলতে কি বগলামুখী না অন্য কিছু দিতে হবে? বগলামুখী নয়। এখানে আমাদের রবি শনির যদি পুজো পাঠটা করা হয় তবে এনার ডিভোর্সটা আটকাতে পারে। রবি শনি। মানে মাতঙ্গী আর কালী? সেটা যদি তন্ত্রোক্ত মতে মাতঙ্গী কালী না, রবি শনিকে পুজো করতে হবে বিশেষভাবে। তারপরে তাদের অধিপতি দেবতা। ও শুধু পুজো না কবচ দিতে হবে?
ওই পুজো কবচ ব্যাটারি যা দেবেন, ব্যাপারটা পুজোটাই তো আসল, কবচে আর কি থাকে। অবস্থা তো হচ্ছে ব্যাটারি গুলোকে দেয়া হয় মন শান্তি, নাহলে ক্লায়েন্ট বলবে ওই দেখো শুধু কাঠ পুড়িয়ে পয়সা নিয়ে নিল। অনেকে ভূজপত্রে কবচটাকে লিখে দেয়, অনেকে ছাই বোর্ডে দিয়ে দিল। আবার আমি এরকমও দেখেছি ফুল ভরে দিয়ে দেয়, তাতেও কাজ হয়ে গেছে। খৈনি ভরে দিয়েছে, তাতেও কাজ হয়েছে। সেটা হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ হয় তো। সেকেন্ড ম্যারেজ কিভাবে হবে দেখুন। সেকেন্ড ম্যারেজ করতে গেলে আমাদের সপ্তমপতি বা তার অধিপতির সাথে দ্বৈত রাশি বা দ্বৈত গ্রহের একটা কানেকশন থাকতে হবে। একটা কথা খালি বলে রাখি, যে কোনো কিছু যদি সেকেন্ড হয়, সেকেন্ড হতে হয় আমার দ্বিতীয় বাড়ি হবে কিনা, দ্বিতীয় গাড়ি হবে কিনা, আমার জবের সাথে সাথে বিজনেস বা বিজনেসের সাথে সাথে জব হবে কিনা, যাই আমি কোশ্চেন করো মানে এটা একের অধিক যখনই হবে, সেখানে অবশ্যই দ্বৈত গ্রহ বা দ্বৈত রাশিকে ঢুকতে হবে, ম্যান্ডেটারি। যা বলবো আমরা দুটো যা ডিমান্ড করবো সর্বদা ঢুকতেই হবে, না হলে কিন্তু কাজটা হবে না। এবার আপনারা বলুন দ্বৈত রাশি আর দ্বৈত গ্রহকে। স্যার আপনি আগের ক্লাসে বলেছিলেন যে সপ্তম পতির সাথে বুধ যুক্ত থাকলে যে দ্বিতীয় বিবাহ মানে সম্ভাবনা প্রবল। বলেছিলাম তো। আপনি কে বলছেন? শুক্লা বলছি। নাম? আচ্ছা, শুক্লাদি বলছেন, ঠিক আছে। এখন বলুন দ্বৈত গ্রহ আর দ্বৈত রাশি কারা? স্যার দ্বৈত রাশি তো মিথুন, তারপর আপনার ওখানে মিথুন। হবে মিথুন, তো হবে স্যার ধনু মিন, ঠিক ঠিক। ধনু হবে, মীন হবে, ঠিক। তারপর আর তার কন্যা হতে পারে, হ্যাঁ কন্যা সিংহ হতে পারে কন্যা। কেন? হতে পারে কন্যা, হ্যাঁ সিংহ, সিংহ। না না সিংহ হবে না। না না স্যার, বলছি সিংহ কন্যা, তারপরে হবে কন্যা। হ্যাঁ, কন্যা হবে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা মিথুন পেলাম, আমরা কন্যা পেলাম, ধনু পেলাম, মীন পেলাম। এদেরকে যেমন দ্বৈত রাশি বলা হয়, তাহলে এদের অধিপতিরাই হচ্ছে দ্বৈত গ্রহ। তাহলে বুধ আর বৃহস্পতি। সুতরাং সপ্তমপতি বা তার অধিপতির সাথে যদি দ্বৈত রাশি বা দ্বৈত গ্রহ, মানে মনে করুন সপ্তমপতি হয়তো কন্যাতে বসে আছে, কন্যাতে পড়েছে, বা তার অধিপতি হয়তো বুধ হয়েছে, বা বুধ বা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়েছে, যেমন এই জন্মছকের মধ্যেই রয়েছে। দেখুন সপ্তমপতি হচ্ছে বুধ, সপ্তম ভাবটা কন্যাতে, সপ্তমপতি বুধ যে অন্যতম দ্বৈত গ্রহ বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এনার সেকেন্ড ম্যারেজ হতে পারে। আর স্যার ভাবের কোনো সংযোগ লাগবে নাকি? ভাব দরকার নেই দেখার এখান থেকে, সেটা আমরা সেকেন্ড হাউস থেকে দেখব। এটা হচ্ছে হতে পারে, হবে বলছে না কিন্তু হতে পারে বলেছে। তাহলে এটাকে আরেকটু কনফার্মেশন করার জন্য আমাদেরকে যেতে হবে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের লর্ড কোন রকম ভাবে ২-৭-১১ কে কানেকশন করছে কিনা এবং দ্বৈত রাশি দ্বৈত গ্রহ যুক্ত হচ্ছে কিনা দেখতে হবে। তারপরে এটাকে আরো কনফার্মেশন যদি করব, তখন আমরা কোথায় যাব? নাইন্থ হাউসে যাব। নাইন্থ হাউস ২-৭-১১-র মধ্যে কাউকে ধরেছে কিনা এবং দ্বৈত রাশি বা দ্বৈত গ্রহকে ধরছে কিনা, ধরলো কি না ধরলো, যদি নাইন্থ হাউসে ২-৭-১১-কে ধরে মোটামুটি তার সেকেন্ড ম্যারেজ হবেই হবেই। এটা এখান থেকে নেই, মারা যাবে কিনা দেখানোর জন্য আমাদেরকে দেখতে হয় বৈধব্য যোগ আছে কিনা। ওটা টোটালি একটা আলাদা পার্ট। মাঙ্গলিক হলে যেরকম ভাবে অনেক ক্ষেত্রে বলা হয় ডিভোর্স হতে পারে বা বৈধব্য যোগ হতে পারে, ওটা একটা টোটালি একটা বৈধব্য যোগের আলাদা পার্ট আছে, যেটা দেখে আমরা চেষ্টা করি আগে যে মানে অল্প বয়সে মারা যেতে পারে কিনা। দেখুন মারা তো আগে পরে যেতেই পারে, কিন্তু সেটা তাড়াতাড়ি ঘটতে পারে কিনা আমরা দেখার চেষ্টা করি। বা বিবাহিত জীবনের গণ্যভাবে ঘুরিয়ে বললে বিবাহিত জীবনের স্প্যানটাকে নির্দেশ দেখার চেষ্টা করি, ওটা ২-৩ বছর, ৫ বছর, ৬ বছর কিনা, ১০ বছর কিনা, না স্প্যানটা কতটা আছে। ৩০ বছর পরে মরলে বিবাহিত জীবনের স্প্যান যদি মোটামুটি ৩০ বছর হয়, তারপরে আর কেউ ওটাকে বৈধব্য যোগ বলবে না।
কি সহমত তো নাকি? তখন একে অপরকে এমনি বলবে, এ মরে না কেন, এর জন্য আমার জ্বালা। বলছে এর সাথে নবাংশ কুণ্ডলীটাও দেখতে হবে তো, না এইটা দেখলেই না, হবে? দ্বিতীয় বিবাহ নবাংশ কুণ্ডলী থেকে আমরা শুধুমাত্র বিবাহিত জীবন বিচার করবো, দ্বিতীয় বিবাহ হওয়ার জন্য দেখার কোনো দরকার নেই। নবাংশ কুণ্ডলীর প্রচন্ড ভুল ব্যবহার আমাদের মধ্যে শেখানো হয়। মানে এত ভুল ব্যবহার শেখানো হয় নবাংশ কুণ্ডলীর, কর্মের জন্য দেখায়, এর জন্য তার জন্য যা পারে সবেতেই দেখায়। নবাংশ কুণ্ডলী শুধুমাত্র হচ্ছে বিবাহিত জীবনকে নির্দেশ করে। আর গ্রহের বলাবলটুকু আমরা দেখতে পারি, এর বাইরে আর কিচ্ছু দেখার দরকার নেই। যেমন শনিটা এর আগে পায়েলদি বলছিলেন শনি বৃহস্পতিটা এখানে মোটামুটি, আমরা মোটামুটি না, বৃহস্পতিটাকে আমরা এখানে খারাপই বলবো, কারণ দেখুন নবাংশতেও নিচস্থ, তাহলে বৃহস্পতি আলটিমেট নিচস্থ। স্যার নবাংশে লগ্নটাকে দেখতে হবে? না, লগ্ন দেখবেন না। কারণ হচ্ছে আমাদের দুটো, এই যে এটাও একটা ভুল জিনিস, আমাদেরকে বলা হয়েছে রাশি তুল্য নবাংশ বা নবাংশ তুল্য রাশি। কথাটার মানে হচ্ছে নবাংশের গ্রহগুলোকে নেব এবং হচ্ছে জন্মকুণ্ডলীর লগ্নটাকে নেব, ঠিক আছে, সেটা দিয়ে বিবাহিত জীবন বিচার করব। অথবা নবাংশের লগ্নটাকে কনভার্ট করব D1 চার্টে, দিয়ে আমরা বিবাহিত জীবনটাকে দেখব। আমরা কি করে ফেলি, নবাংশের লগ্নটাকে দিয়ে বিচার করা শুরু করে দিই, ওটা একদম নেই। আর যেমন এই স্যার ভাব, জন্মছকে যে লাল দাগ দিয়ে ধনু লগ্নটা দেখাচ্ছে, ধনু লগ্নটা আমরা ধরবোই না। ধনু লগ্নটাকে আমরা যদি করি নবাংশ তুল্য রাশি, মানে এই গ্রহগুলোকে নেব, এই সরি, নবাংশ তুল্য রাশি মানে এই লগ্নটাকে নেব, এই লগ্নটা এখানে ট্রান্সফার করে দেবো, এটাকে ধনু লগ্ন করে আমরা এই গ্রহগুলোকে দিয়ে বিচার করা করব যে এনার বিবাহিত জীবনটা কেমন যাবে। এটা একটা পার্ট হতে পারে। অথবা এখানে দেখুন এটা হচ্ছে কি মীন লগ্ন, মীন লগ্নকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা বিবাহিত জীবনটা বিচার করব এখানে কিরকম। দেখুন একই গল্প হবে। দেখুন এখানে মীন লগ্ন করুন, দেখুন সপ্তমপতি বুধ যে হচ্ছে এখানে একাদশে বসে আছে, একাদশে বসে আছে বৃহস্পতি যুক্ত অবস্থায়, দশমপতি যুক্ত অবস্থায়, শুক্র যুক্ত অবস্থায়, যে অষ্টমপতি যুক্ত অবস্থায়, শনি বসে আছে পঞ্চমে, ১ ২ ৩ ৪ ৫ কারোর দ্বারা দৃষ্ট নয়, মানে এখান থেকেও একটা খারাপ জায়গা দেখাচ্ছে। আবার দেখুন বৃহস্পতি শনি দ্বারা দৃষ্ট এরকম একটা দেখাচ্ছে, দশমপতি দ্বারা দৃষ্ট, শুক্র দ্বারা দৃষ্ট যে হচ্ছে ২ আর ৮ এর লর্ড, এভাবেও দেখাচ্ছে। খুব ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি দেখাচ্ছে। দেখুন দেখাচ্ছে তো নাকি? বোঝা গেল? আর একটা স্যার ভাব চলিতটা একটু বলুন না, ভাব চলিত যদি কোনো গ্রহ অন্য ভাবে দেয় তাহলে? ভাবচলিতের কথা আমি অনেকবার বলেছিলাম। ভাবচলিত হচ্ছে শুধুমাত্র আমাদের দশা অন্তর্দশা দেখার ক্ষেত্রে বিচার্য বিষয়। এটা অনেকে আজকাল ভাবচলিতটাকেও D1 এ D9 এর সাথে দেখার সাথে শেখাচ্ছে, কিন্তু একদম এই বিধান নেই। এগুলো সব মন গড়া বিষয়। ভাবচলিত চাঁদ, যেমন আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কি ভাবচলিত আছে? দেখছি দাঁড়ান। হ্যাঁ তো এই আমার সফটওয়্যারটা কাছে আছে। ভাবচলিত এই সফটওয়্যারটাতে আছে। এই দেখুন ভাবচলিত চাঁদটা দেখুন এখানে দেখাচ্ছে। না, আপনারা কি দেখতে পাচ্ছেন না মনে হয়, দাঁড়ান। আমি কোথায় যাব? এখানে যাব, এখানে যাব, এখান থেকে হচ্ছে স্টপ প্রসেসিং করি, এখানে যাব, এখানে যাব। এটা দেখাচ্ছে না কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখাবে, দাঁড়ান। ধুত্তেরি, শেয়ারই করতে দিচ্ছে না, দাঁড়ান দেখছি।
কোথায় গেল রে বাবা? না, কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এটা দেখাচ্ছে না। এটা আমি একটা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো ভাব চরিত্র দেখার জন্য, ঠিক আছে? না হলে আমি নেক্সট দিনকে দেখিয়ে দেবো কোনো টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার পরের সপ্তাহে দেখা হবে। হ্যালো, ঠিক আছে। ওকে স্যার, গুড ওকে, নাইট স্যার। ওকে, গুড নাইট, গুড ওকে নাইট। স্যার, গুড নাইট। আপনাদের বোঝা গেছে তো? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক, শুভরাত্রি, স্যার ঠিক শুভরাত্রি। আছে স্যার, শুভরাত্রি।